সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমুদ। প্রায় দেড় যুগের পুঞ্জীভূত সমস্যা দেশের ওপর, সে জায়গা থেকে অন্তর্বর্তী সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছে। নির্বাচনকে সামনে রেখে এই সংস্কারের উদ্যোগ। তবে বিএনপি চায় নির্বাচিত সরকারের অধীনেই সংস্কার হোক। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জোর দিচ্ছে আগে সংস্কার তারপর নির্বাচনের দিকে। এমন অবস্থায় প্রথিতযশা অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহান বললেন, অন্তর্বর্তী সরকার সব সমস্যার সমাধান করতে পারবে না, সমস্যা সমাধানে করণীয় নির্ধারণ করতে পারবে, কিন্তু গুরুদায়িত্ব ভবিষ্যৎ নির্বাচিত রাজনৈতিক সরকারের ওপরই। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয়র বিষয় নির্ধারণ করা হয়েছে, সমস্যার পাহাড় সমাধান কার হাতে। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং জাহিদ আহসান, দপ্তর সেল সম্পাদক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বর, এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। বিএনপির বিপক্ষে তৎপর ছোট বড় রাজনৈতিক দল ও শক্তি, বললেন তারেক রহমান। সংস্কার নিয়ে খোঁড়া যুক্তি না দেখিয়ে দ্রুত ভোট দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। 16 বছর অপেক্ষার অবসান, পিলখানা হত্যায় বিস্ফোরক মামলায় 200-র বেশি বিডিআর জওয়ানের জামিন। 2-1 দিনের মধ্যে মিলবে মুক্তি, সাজা ভোগ করাদের বিষয়ে সিদ্ধান্ত পরে। সুরক্ষিত আছে সীমান্ত, সতর্ক অবস্থানে বিজিবি, অধিকার আদায়ে ছাড় না দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। ফেব্রুয়ারিতে বিজিবি বিএসএফ আলোচনার সমাধানের আশা। এবং দুর্নীতির আসামি পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরাতে পররাষ্ট্রে দুদকের চিঠি। ভারতে শেখ হাসিনাকে ফেরত না দিলেও বিচার থামবে না, জানালেন চিফ প্রসিকিউটর। আমরা আলোচনায় আসতে চাই শুরুতেই অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক বিএনপি। আপনার কাছে প্রশ্ন করব যে আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে নির্বাচিত সংস্কার ছাড়া কোনো খাতে সংস্কার সম্ভব নয়। তাহলে এত যে আয়োজন, এত মানুষের প্রাণ দেয়া এবং সংস্কারের যে দাবি, 6টি সংস্কার কমিশন গঠন, সর্বমোট 11টি সংস্কার কমিশন গঠন, তাদের প্রতিবেদন, এগুলোকে আসলে সবগুলোই নিরর্থক বলে আপনারা মনে করেন কিনা অন্তর্বর্তী সরকারের অধীনে? ধন্যবাদ আপনাকে। আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী। স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আজকে যারা সম্মানিত দর্শক আছেন, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে। সংস্কারের যে বিষয়টি আপনি প্রশ্ন করেছেন, যে আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন সব সংস্কার সম্ভব না এ সময়ে, এটা তো সত্যি, চরম সত্যি কথা উনি বলেছেন। কারণ সংস্কার আমরাও চাই, এবং এই সংস্কারের জন্য বিএনপির পক্ষ থেকে 31 দফা রাষ্ট্র মেরামতের সংস্কারের কথা উল্লেখ করা হয়েছে, এবং সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। প্রতিটি ঘরে ঘরে আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা সেটি পৌঁছে দিয়েছি, এবং সেখানে সব বিষয়ের সংস্কারের কথা উল্লেখ আছে। শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা, সকল বিষয়ে সংস্কারের কথা কেন উল্লেখ আছে। সুতরাং অনির্বাচিত সরকার, যেটা আমরা এখন যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার ছাত্র জনতার আন্দোলনের ফসল এই সরকার, এবং এই ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়েছে সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগ ছাড়া। সুতরাং এখানে যে বিজয় এসেছে, সেই বিজয়টাকে আমরা ধরে রাখতে চাই। মানুষ চায় যে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে, এবং গণতান্ত্রিক সরকার ছাড়া সংস্কার তো সম্ভব না। ওনার একটা মতামত, যেটা আমাদের একজন বিজ্ঞ ব্যক্তি বলেছেন, যে তারা মতামত দিতে পারে, কিন্তু এটা বাস্তবায়ন করার দায়িত্ব হলো পরবর্তী নির্বাচিত সরকার। এখন সংস্কারের নামে এই 6টি সংস্কার কমিশন যে গঠন করা হয়েছে, তাদের সংস্কার তো বিফলে যাবে না। তাদের যে সমস্ত ভালো দিকগুলি অবশ্যই পরবর্তী সরকার এসে সেগুলি বিবেচনায় নেবে, কিন্তু এখন সংস্কার, বিচার, এই সমস্ত কথা বলে দীর্ঘায়িত করা, এই যে আপনার নির্বাচনকে, এটা মনে করি এটার পিছনে কোনো ষড়যন্ত্র কাজ করছে। জনগণ এখন বুঝতে পারছে, জনগণ আন্দোলন করেছে,
সেটার সুফল জনগণকে দিতে হবে। কে ষড়যন্ত্র করছে আপনাদের মনে হয়? ষড়যন্ত্র থাকতে পারে, দেশি বিদেশি চক্রান্ত থাকতে পারে। সেই ষড়যন্ত্র আমরা বিভিন্ন মাধ্যমে হয়তো কিছুটা জানতে পারছি, সেটা প্রয়োজন হলে সেটা আমরা খোলসা করে বলবো। তো এখন জনগণই তো বুঝতে পারছে যে কী ধরনের ষড়যন্ত্র চলছে, কারণ আপনাকে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব একসময় আপনার বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকে স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পরে তাকে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার তখন ছিল এবং উনি 90 দিনের মধ্যে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে উনি চলে গিয়েছেন। এখন এই সরকারের আজকে প্রায় 5 মাসের বেশি হতে চলছে, কিন্তু তাদের সংস্কারের কোনো লক্ষণ আমরা দেখছি না। সংস্কারের নামে শুধু দীর্ঘায়িত করা। এখন আপনি যদি বিচার বিশ্লেষণ করেন দেখবেন সেই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারে অনেক উপদেষ্টা আছে যাদের দ্বারা সংস্কার সম্ভব না, যাদের অনেককে আমরা এখন জনগণ সন্দেহের চোখে দেখে যে তারা আসলে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা তাদের থাকতে পারে এবং তাদের সাথে এই অন্য কারো যোগাযোগ থাকতে পারে যে এটাকে প্রলং করা দীর্ঘদিন। আসলে এই সরকারের এই চেয়ারগুলিতে বসলে অনেকেই চেয়ার ছাড়তে চায় না, গদি ছাড়তে চায় না, খুব নরম গদি, এবং এখান থেকে অনেক রকমের সুবিধা পাওয়া যায়। কারণ আপনার অনেক ব্যক্তি আছেন এখানে যারা বয়সের ভারে নুজ্জ, যারা আপনার মন্ত্রণালয় চালাতে পারছেন না। মন্ত্রণালয় যে 5 দিন খোলা থাকে, 5 দিনের ভিতরে তাদেরকে বেশিরভাগ সময় দেখা যায় অনুপস্থিত, কেউ হাসপাতালে ভর্তি। সুতরাং এই যে একটা আপনার 18 বছরের একটা দুঃশাসন, এই দুঃশাসনের পরে ছাত্র জনতার বিজয়ের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, এখানে কি ধরনের লোকগুলি থাকা উচিত ছিল? তারা ভালো মানুষ, এটা আমি স্বীকার করি, কিন্তু ভালো মানুষ হলে তো চলবে না, তাদের কাজে গতি থাকতে হবে। এবং একটা পর্যায়ে যেমন আপনার শিক্ষা মন্ত্রণালয় ধরেন বই দিতে পারছে না, এখন পর্যন্ত ছাত্ররা পুরো বই পায় নাই। এখন না পাওয়ার কারণ কি? মন্ত্রণালয়ে যারা বসে আছেন এখানে আওয়ামী লীগের দোসররা এগুলিতে আছেন। এখানে শিক্ষা অধিদপ্তরে যারা আছেন, আমি একটা মন্ত্রণালয় থেকে জাস্ট উদাহরণ হিসাবে নিয়ে আসছি, সব জায়গায় একই অবস্থা। সেখানে আওয়ামী লীগের দোসররা আছেন, প্রেতাত্মারা আছেন। আজকে শিক্ষা অধিদপ্তরের ডিজির দায়িত্বে আছেন তিনি 4 তারিখে ছাত্র জনতার মিছিলে প্রতিরোধ করার জন্য সেখানে অর্থ দিয়ে সাহায্য করেছেন, নিজে সেই মিছিলে অংশগ্রহণ করেছেন। তাকে এখন অস্থির হয়ে গিয়েছে আপনার বানানোর জন্য যে শিক্ষা অধিদপ্তরের ডিজি বানানো হবে। কেন? শিক্ষা অধিদপ্তরের ডিজি হওয়ার মতো অনেক যোগ্য ব্যক্তি রয়ে গিয়েছে। তাহলে এটার উদ্দেশ্যগুলি কি? আওয়ামী লীগকে এখানে আপনার স্পেস দেওয়া, তাদেরকে আবার সুযোগ সুবিধা দেওয়া, এটা কেন করছেন? এখানে কিন্তু জনগণ এই বিষয়গুলি ভালোভাবে দেখছে না। বাজার মূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সামনে রোজা আসতেছে। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে দেখা যাবে যে রোজায় হাহাকার হবে দ্রব্যমূল্যের বাজারে। সেই জন্যই আমরা বলছি যে সংস্কার হবে। সংস্কার তো সবাই চায়, বিএনপি কি সংস্কার চায় না? বিএনপি সংস্কার চায়, কিন্তু সেই সংস্কার হতে হবে আপনার নির্বাচিত সরকারের মাধ্যমে। সেই সংস্কারটা এখন ওনাদের কাজ হলো শুধু নির্বাচনের জন্য যেটুকু দরকার, ভোটার লিস্ট কোনো রকমের হালনাগাদ করা, কোনো রকমের না, ভোটার লিস্টগুলি হালনাগাদ করা। কারণ 18 বছর তো ভোট দিতে পারেনি অনেকেই। ভোটার লিস্ট হালনাগাদ করলে কি 16 বছর আওয়ামী লীগের আমলে যত সমস্যা তৈরি হয়েছে দেশে সবগুলো সমাধান হয়ে যাবে? না, সব তো আপনি ভোটার লিস্টের নামে কালক্ষেপণ করেও তো সমস্যার সমাধান করতে পারবেন না। সেই জন্য একটা নির্বাচন আসবে, এই নির্বাচনের মেয়াদ 5 বছরই মেয়াদ। এখন শুনি সংস্কার কমিশন বলতেছে 4 বছর, সেখানে কিন্তু আমি মনে করি যে এটা খারাপ কিছু না, করুক। এরপরে এসে পরবর্তী সরকার এসে আবার ঢেলে সাজাবে। সেখানে আপনার এটা এই ভোটার লিস্ট করা তো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এখন এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি আপনি নেন তাহলে তো আপনি নির্বাচন যথাসময়ে করতে পারবেন না। ইউনূস সাহেব এখনও যেটা বলছেন, আজকে ওনার প্রেস সেক্রেটারি যেটা কয়েকদিন আগে বললেন যে সব দল যদি চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব, কিন্তু আপনি যদি ভোটার তালিকায় পুরোটাই হাত দেন তাহলে তো আপনি পারবেন না। সেটা অনেক দীর্ঘ পরিকল্পনার ব্যাপার। কিন্তু সেই জন্য একটা দেখবেন আপনি নির্বাচন কমিশন 20 তারিখ থেকে, এই 20শে ফেব্রুয়ারি থেকে আগামীকাল থেকে কাজ আরম্ভ করেছে হালনাগাদ করার জন্য, এবং 3রা আপনার 20শে জানুয়ারি থেকে এবং 3রা ফেব্রুয়ারি এটা শেষ হবে। এটা শেষ হওয়ার পরে আরও একটু সংশোধনের একটা সময় থাকবে। তো সেখানে এই নির্বাচনের জন্য যদি ভোটার তালিকাটা হালনাগাদ হয়ে যায়, নির্বাচন হবে। এবং নির্বাচনের জন্য যদি কোনো রকমের আপনার একটু ছোটোখাটো বিষয় ত্রুটি থাকে, সেগুলি আপনি সেখানে আগায় নিতে। আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু জাহিদ হাসানের কাছে জানতে চাই যে অন্তর্বর্তী সরকার কালক্ষেপণ করছে, দেশি বিদেশি ষড়যন্ত্র থাকতে পারেন বলে আপনার সহ আলোচক বলছিলেন। আপনি এটা কি মন্তব্য করবেন? একই সাথে বলতে চাই যে আপনাদের প্রতিনিধিও তো সরকারে আছে,
তো কালক্ষেপণ কি হচ্ছে কিনা এবং কেন হচ্ছে? জি, ধন্যবাদ। আমি আমার সহ-আলোচকের কথা যখন শুনছিলাম, আমার কাছে মনে হয়েছে যে মান্যবর আলোচক শুধু ষড়যন্ত্র হচ্ছে, উপদেষ্টারা কেউ কেউ অন্যান্য ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ইত্যাদি কথাবার্তা বলেছেন, কিন্তু এই কথাগুলোকে শুধুমাত্র হাওয়ায় ভাসানো কথাবার্তায় মনে হয়েছে, কোনো স্পষ্ট কোনো কিছু নেই। যেমন যদি এমনটি হয়, যদি এখানে বলা হয় যে সরকারের যতজন উপদেষ্টা আছেন তার কোনো একজন উপদেষ্টা কোনো একটি ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, যেটি আমাদের রাষ্ট্রবিরোধী, যেটি আমাদের গণ অভ্যুত্থানের পরিপন্থী, আমরা তার বিরুদ্ধে আন্দোলনের নামতে প্রস্তুত। ব্যাপারটি খেয়াল করুন, আমরা এই কথাটি এখন ওপেন সিক্রেট যে আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের কাছে ইজরা দিয়ে রেখেছিল, এটা ষড়যন্ত্র, এবং আমরা সেটাকে প্রোটেস্ট করেছি, প্রোটেস্ট করতে রাজি। ঠিক এই রকম করে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র বলতে যে ফ্রেমিং করা হয়, এরকম দেশের মধ্যে কিংবা দেশের বাইরে অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে যেটা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী, সেটা হলে আমরা এর বিরুদ্ধে আন্দোলন করতে প্রস্তুত। কিন্তু সহ-আলোচকের কথায় এই ব্যাপারটি পরিষ্কার না, আমার মনে হয়েছে উনি নিজেও কিছুটা ধোঁয়াশার মধ্যে আছেন। দ্বিতীয় যে ব্যাপারটি সংস্কার নিয়ে এবং নির্বাচন নিয়ে যে ধোঁয়াশার ব্যাপারটি, যে কথা বারবার বলা হচ্ছে যে নির্বাচিত সরকার আসলে, যেহেতু এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবার একই কথা বলছে যে নির্বাচিত সরকার আসবার পরে সংস্কার হবে, আমি একটু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রশ্ন করতে চাই যে এটাই যদি আপনাদের স্ট্যান্ড হয় যে আপনারা নির্বাচিত হয়ে আসবার পরে এখানে সকল সংস্কার করবেন, এখন অনির্বাচিত থাকা অবস্থায়ও আপনাদের দলের মধ্যে যে সকল সংস্কার দরকার সেগুলো করতে পেরেছেন কিনা? সেটা করতে কোনো নির্বাচনের দরকার নেই। আপনার দেশের সারা দেশে আপনার লোকজন চাঁদাবাজি করে বেড়াচ্ছে, সারা দেশে আপনার লোকজন মারামারি করে বেড়াচ্ছে, জনদুর্ভোগ সৃষ্টি করে বেড়াচ্ছে, আপনারা সেটা করতে পেরেছেন কিনা? প্রশ্ন এসছে বাজার দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ নিয়ে। দ্রব্যমূল্যর এই যে দাম বাড়ে, যেই সবজি উত্তরবঙ্গে 5 টাকায় বিক্রি হয় সেই সবজি কারণ বাজারে এসে 50 টাকা হয়ে যায়। এই যে মাঝখানে মধ্যস্বত্বভোগ, এবং আপনি খেয়াল করেন এই যে মাঝখানে মধ্যস্বত্বভোগ এবং কারণ বাজারে আগে কে চাঁদাবাজি করতো, কারণ বাজারে আগে কার নামে চাঁদা উঠতো, এখন কার নামে চাঁদা উঠে, সেটা বাংলাদেশের মানুষজন জানে। এইটা করতে তো তাদের নির্বাচিত হওয়ার দরকার নেই, এইটা করতে গভর্নমেন্ট ফর্ম করার দরকার নেই, এইটা করতে তারা একটা দল আছে, দলের মধ্যে সংস্কার করাটাই জরুরি। সুতরাং যেই দলটি এখনও নিজেদের মধ্যকার এই সকল সংস্কার যেটা বাংলাদেশের মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলে দেয়, সেই সংস্কার করতে পারছে না, তারা যখন বারবার বলে যে আমরা আসবার পরে কিংবা নির্বাচিত হওয়ার পরে সংস্কার করব, এই সরকারের সংস্কার করার দরকার নেই, সেটাতে আসলে আমি আশ্বাস রাখতে পারছি না। দ্বিতীয় যে ব্যাপার, এই সরকার সম্পর্কে যেটা বলা হচ্ছে যে এই সরকার অনির্বাচিত সরকার, এই সরকার এসছে শুধুমাত্র 90-এর শাহাবুদ্দিন সরকারের মতো করে 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে নির্বাচন প্রক্রিয়াটাকে সংস্কার করে একটা নির্বাচন দিয়ে চলে যাবে, আমি এমনটি মনে করি না। দেখুন, এই সরকার তত্ত্বাবধায়ক সরকার না, এই সরকার গণ অভ্যুত্থানের ফসল। যেদিন 5 আগস্ট শেখ হাসিনা বিদায় নিয়ে শেখ হাসিনাকে আমরা পালিয়ে যেতে বাধ্য করি, সেদিন যেই টেবিলে এই সরকার গঠনের প্রস্তাব হয়েছিল সেই টেবিলে বিএনপির প্রতিনিধি ছিল। সুতরাং অন্যান্য সকল রাজনৈতিক দলের প্রতিনিধি, যে সকল ছাত্রদের নেতৃত্বে এই গণঅভ্যুত্থান হলো, সেই ছাত্ররাও ছিল, সবাই মিলে এই সরকার হয়েছে। এই সরকার হয়েছে বাংলাদেশে। আমরা 3রা আগস্ট বাংলাদেশে সকল রাজনৈতিক দল, সকল মানুষ ছাত্রদের নেতৃত্ব মেনে শহীদ মিনারে এসেছিল। শহীদ মিনারে এক দফায় স্পষ্ট করে বলা হয়েছিল আমরা ফেসিস্ট শেখ হাসিনার পতন চাই। একই সঙ্গে পরের লাইনে উচ্চারণ করা হয়েছিল ফেসিবাদী সকল ব্যবস্থার পতন চাই, ফেসিবাদী সকল ব্যবস্থা নির্মূল চাই। তখন তো বিএনপি আপত্তি করেনি, তখন বাংলাদেশ ইন্ডিয়ার কোনো দল আপত্তি করেনি। তার মানে আমি একটু শেষ করি তাজর ভাই, সরি, তার মানে তারা ওই কথা মেনে আন্দোলনে ছিল ছাত্রদের পিছনে। সুতরাং এখন যেই সরকার ক্ষমতায় আছে এবং সেই সরকার যে সকল সংস্কারের উদ্যোগ নিচ্ছে, সকল সংস্কারের উদ্যোগ মূলত এই সকল ফেসিবাদী সিস্টেমকে নির্মূল করবার জন্য। সুতরাং বিএনপিরও এখন উচিত এই সরকারকে সহযোগিতা করা, অসহযোগিতার হাত না বাড়ানো, এখানে ষড়যন্ত্র তত্ত্ব না খোঁজা এবং ষড়যন্ত্র তত্ত্ব না খুঁজে এই কাজগুলোতে সহযোগিতা। আমার 2টা প্রশ্ন, একটা হচ্ছে যে আপনারা তো দেশের বিভিন্ন জায়গায় আসলে ওয়াচডগের মতো কাজ করেন, বিভিন্ন জায়গায় যান, চাঁদাবাজের যে হাত বদল হচ্ছে, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দেখেছি যে কারণ বাজারে সিন্ডিকেট ভাঙার জন্য শুরুর দিকে এক ধরনের তৎপরতা নিতে, চাঁদাবাজের হাত তাহলে বদল হচ্ছে কিভাবে? আপনারা তো ওয়াচডগ হিসেবে কাজ করছেন, তাহলে সেটা হয় কিভাবে? এটা আমার থেকে আপনারা যারা সংবাদকর্মী আপনাদের কাছে আরো পরিষ্কার। আপনারা রুখতে পারছেন না কেন? হ্যাঁ, আমি ওখানে আসছি। দেখুন, রোখার দায়িত্বটা আমাদের না, রোখার দায়িত্ব আপনাদের না, কিন্তু আপনারা পয়েন্ট আউট করে দেন যে এরা করছে। হ্যাঁ, এটা তো বললাম, এই কারা করছে, হাত বদল হয়ে কার কাছে যাচ্ছে, কারণ বাজারে আগে কার নামে চাঁদা উঠতো, এখন কার নামে চাঁদা উঠে, সেটা আমাদের কাছে তো পরিষ্কার। এর থেকে আপনারা যারা সংবাদকর্মী আছেন আপনাদের কাছে আরও পরিষ্কার। আপনি সার্চ করে দেখেন
বাংলাদেশে 5ই আগস্টের পরে গত 6 মাসে চাঁদাবাজির হাত কীভাবে বদল হয়েছে, কার থেকে কার হাতে গিয়েছে। আপনি সার্চ করে দেখেন, শত শত নিউজ পাবেন যে বিএনপির নানা রকমের, নানা দল, নানা পর্যায়ের, নানা ওয়ার্ডের, নানা জেলার লোকজন এই চাঁদাবাজি করছে। সুতরাং বিএনপির আগে উচিত তাদের নিজেদের দলের সংস্কারটা করা, এবং এইটাই গণঅভ্যুত্থানের চাহিদা। ধরুন আজকের যে শিরোনাম, যে সমস্যার পাহাড়, সমাধান কার হাতে? সমাধান সরকারের হাতে তো অবশ্যই আছে, এই সমাধান রাজনৈতিক দলগুলোর হাতেও আছে। কারণ এই রাজনৈতিক দলগুলো যদি তাদের কর্মীদের রুখে দিতে পারে, রাজনৈতিক দলগুলো যদি তাদের মধ্যকার এই যারা চাঁদাবাজি করে তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে পারে, তাহলে বাংলাদেশের মানুষের সমস্যা অনেকখানি কমে যাবে। একটা প্রশ্ন আপনার কাছে, যে আজকে গতকাল ডক্টর রেহমান সোবহান বলেছেন, প্রথিতযশা যিনি একজন অর্থনীতিবিদ, যে অন্তর্বর্তী সরকার সব সমস্যার সমাধান করতে পারবে না, গুরুদায়িত্ব রাজনৈতিক দলের উপর বা নির্বাচিত যে সরকার হবে তার উপর। আপনি এটার বিষয়ে কি মন্তব্য? আমি এই ব্যাপারে জনাব রেহমান সোবহানের সাথে সম্পূর্ণ একমত। সুতরাং এই 16 বছর ধরে, কিংবা আরও একটু বড় অ্যাঙ্গেলে বললে 53 বছর ধরে আমাদের উপরে যে ফেসিজম চাপানো হয়েছে, এই ফেসিজমের পুরোটা এই এক অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে নির্মূল করা সম্ভব নয়। তারা কাজটি শুরু করে দিবে, এবং তাদেরকে ওই পরিমাণের সময় দিতে হবে যেই পরিমাণে সময় দিলে তারা সবগুলো ক্ষেত্রে একটা কাঠামো দাঁড় করাইতে পারবে। সেই কাঠামো দাঁড় করানোর পরে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে সেই কাঠামোকে আর ভায়োলেট না করে সেই কাঠামোকে আরও বেশি প্রণয়ন করা। জি, আমি আপনার কাছে আবার আসবো। আমি অধ্যক্ষ সেলিমের কাছে আবার যেতে চাই, যে চাঁদাবাজের হাত বদল করেছে, আমার অভিযোগ না, আপনার সহ আলোচক অভিযোগ করেছেন, আপনাদের দলের দিকে ইঙ্গিত করেছেন, এটি একটি প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে একইভাবে তিনি বলেছেন যে আপনাদের মধ্যে অনেক অন্তর্কন্দল আছে। আমি ওইটা দেখছিলাম যে গতকাল শনিবারের কথা যদি বলি, তাহলে 5 জেলা একত্রে বিএনপির মধ্যে দুপক্ষের সংঘর্ষ হয়েছে এবং 42 জন আহত হয়েছে। ফরিদপুরে 12, চুয়াডাঙ্গায় 10, পটুয়াখালী 10, কিশোরগঞ্জ 5, টাঙ্গাইলে 5 জন বিএনপির অন্তর্কন্দলে আহত হয়েছে। দেখুন, আসলে বিএনপি চাঁদাবাজের দল না, বিএনপি হলো জনগণের দল। বিএনপি একবার ক্ষমতায় আসেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশটাকে সুন্দরভাবে মানুষের যে বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিল, বহুদলীয় গণতন্ত্র উনি প্রতিষ্ঠিত করেছিল। চাঁদাবাজির কথা বলে একটা বড় রাজনৈতিক দলকে যারা ষড়যন্ত্রের বীজ বপন করতে চায় এখানে, তারা এই বিষয়টাকে সামনে আনতে চায় যে বিএনপি চাঁদাবাজি করে। আসলে তারা নিজেরাই চাঁদাবাজি করে। আপনি যদি বিষয়টা খুঁটিয়ে দেখবেন যে এই সমন্বয়কারী যারা আছে তারা তো এককভাবে আন্দোলনটা করে নাই, তাদেরকে আমরা ক্রেডিট দিই, কারণ কি তারা সামনের সারিতে ছিল। আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে এই সরকারকে সহযোগিতা করার জন্য, এর আগে কি বলেছেন উনি, যে আপনারা ফ্রন্ট লাইনে না গিয়ে পিছনের লাইনে থাকেন। কারণ ফ্রন্ট লাইনে যদি বিএনপি থাকে, আমার একটা নির্দেশনার মনে আছে, যেহেতু আমি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সার্বক্ষণিক আমাদের উপর উনি তদারকি করেছেন। আমরা আবার জেলাগুলির উপর তদারকি করেছি, জেলা আবার অন্য ইউনিটগুলির উপর তদারকি করেছে। কুমিল্লাতে যেদিন আপনার ছাত্ররা আপনার লাঠি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে বাইর হয়, সেটার যোগান দিয়েছিল কিন্তু বিএনপির ছেলেরা, ছাত্রদলের ছেলেরা, যুবদলের ছেলেরা। কিন্তু যখন তারা ফ্রন্টের সামনে চলে গেল, কারণ আগ্নেয়াস্ত্র নিয়ে যুবলীগ ছাত্রলীগ যখন তাদের অ্যাটাক করতো, তারা পারছিল না, তখন বাধ্য হয়ে আমাদের ছেলেরা, আমরা বললাম যে তোমরা পাশে থাকো এবং তোমরা সব করবা, কিন্তু ছবিগুলি যাতে তোমাদের না আসে। কিন্তু আবেগের বশবর্তী হয়ে হয়তো অনেকে মিছিলের সামনের সারিতে চলে গেল। এটা উনি দেখে রাতে আমাকে ফোন করলেন যে আপনার সামনের সারিতে কেন ছাত্রদল যুবদলের ছেলেরা কেন গেল। তখন আমাকে নির্দেশ দিল যে এরপরে যাতে না যায়, এরকম প্রতিটি জেলাকেই সাংগঠনিক সম্পাদকদেরকে এরকমভাবে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা পরে কি করলাম, যে তাদেরকে পিছনে থাকতে বললাম, কিন্তু যখন 1 তারিখ আসলো তখন কিন্তু উনি আমাদেরকে আবার নির্দেশ দিল যে না, যেহেতু গুলি করছেন তারা, এই অবস্থায় যদি বিএনপির ছেলেরা সামনে না থাকে তাহলে এটা প্রোটেকশন দেওয়া যাবে না, আপনারা সামনের সারিতে আবার চলে যেতে বলেন। আমরা আবার সামনের সারিতে চলে গেলাম। জীবনের রিস্ক আপনি এখন দেখেন যে কতগুলি লোক মারা গেছে এই শহীদ পরিবারগুলির মধ্যে। বিএনপির কতগুলা, বিএনপির তো প্রায় 600-র মতো লোক বিএনপির মারা গেছে। সুতরাং আমরা তো পিছিয়ে নেই। আমরা এই 17 বছর এই রাজপথ আমরা রাজপথে আন্দোলন করেছি, সমন্বয়করা তো আন্দোলন করেছে আপনার তাদের যে দাবিটা নিয়ে, সেটা হলো জুলাই থেকে তাদের সেই এর আগে করেছে, জুলাই থেকে আবার একটা চূড়ান্ত পর্যায়ে তারা নেমেছে। কিন্তু তারা যদি এখন অকৃতজ্ঞের মতো বলে যে বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি ওখানে ছিল না, তাহলে জাতি তাদেরকে অকৃতজ্ঞ হিসাবে বিবেচনা করবে। এবং এখানে
এই চাঁদাবাজির ইতিহাস যদি এখন আপনারা পেপার পত্রিকায় যোগাযোগ মাধ্যমে আসছে কিন্তু, কারণ এই সমন্বয়কারীদের ব্যানারে এখন চলে আসছে আওয়ামী লীগ, হ্যাঁ, এবং তাদের ব্যানারে অসংখ্য আওয়ামী লীগের এই ছাত্রলীগের ছেলেরা, যুবলীগের ছেলেরা, তারা সমন্বয়কারীদের ব্যানারে চলে আসছে। এরপরে আপনার তারা চাঁদাবাজি করছেন। আমাকে কালকে একজন খুব বড় মাপের আপনার একজনই ব্যবসায়ী, তার এখানে আমার একটা রেস্টুরেন্ট আছে, তার ওখানে যাওয়ার পথে আমি রেস্টুরেন্টে বসলাম। আমি রেস্টুরেন্টে আসি শুনে ওইখানের একজন কর্মকর্তা আমার সাথে দেখা করলেন এবং বললেন যে স্যার আমরা খুব বিপদে আছি। কেন? বলে এই দেখেন আপনার এইভাবে আমাদেরকে মেসেজ দেয় এই সমন্বয়কারী, এই মেসেজগুলো আমাকে দেখাইলো যে সমন্বয়কারী কীভাবে মেসেজ দিচ্ছে, আমাদের সাথে দেখা করতে চায়, খুব সুন্দর ভালো ভালো কথা বলে, কিন্তু মেসেজ দিয়ে আইসাই বলে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্য। তা আমরা বললাম যে না, এটা সমন্বয়কারী যারা মূল সমন্বয়কারী তাদেরকে আপনারা জানান, তাদেরকে এরকম করার কথা না। এগুলি নিশ্চয়ই আওয়ামী লীগের, ছাত্রলীগের ছেলেপেলে, হ্যাঁ, তারা সমন্বয়কারীদের নাম ভাঙিয়ে চলছে। এই বিষয়গুলি যদি সমন্বয়কারীরা না দেখে, ঢালাওভাবে যদি এখন বিএনপির উপর ছাত্রদল, ছাত্র যুবদলের উপর চাপিয়ে দেয়, তাহলে তারা কিন্তু এটার জন্য তাদের পরিণতি কিন্তু এটার জন্য তাদের ভুগতে হবে। কারণ জনগণের এখন আপনার ডিজিটাল যুগ, মানুষ সব দেখতে পায়। আপনি শুধু বিএনপিকে দোষারোপ করবেন, আপনারা একবারে মানে দুধের ধোয়া, তাও কিন্তু না, সবাইকে আমি আপনার কাছে আসবো। তার আপনি ওই যদি প্রশ্নটা একটু শেষ করেন যে 5 জেলায় গতকালকে দেখলাম 42 জন আহত হয়েছে, একটু খুব সংখ্যা 42 জন আহত। এটা বিএনপি তো এই দেশের বড় রাজনৈতিক দল, সব রাজনৈতিক দলে মিলে হতো বিএনপির সমান না। এখন বিএনপির একটা বড় রাজনৈতিক দলে অনেক নেতাকর্মী আছে, সেখানে আমাদের নির্বাচন হচ্ছে। এখন এই নির্বাচনের যে নেতৃত্বের প্রতিযোগিতাতে এগুলি কিছু হবে। তো এগুলি কিছু হলে এটাকে যদি আপনারা মনে করেন আমাদের ভিতরে কোন দল না, আমাদের ভিতরে নেতৃত্বের প্রতিযোগিতা। এই নেতৃত্বের প্রতিযোগিতায় যেই দলে প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি নেই, তো সেই দলে তো প্রতিযোগিতা থাকবে না, মানামাজি থাকবে না। বিএনপিতে কোটি কোটি নেতা, তো সেখানে তো আপনার থাকবে একটা বিএনপির উপজেলা নির্বাচন করবে মনে করেন যিনি ক্যান্ডিডেট আছে 12 জন, 15 জন, 20 জন, তো সেখানে তো আপনার একটা দলীয় কার কাছে নেতৃত্বটা থাকবে সেটার জন্য নেতৃত্বের একটা প্রতিযোগিতা। এটা তো আমরা 16 বছর ধরে আওয়ামী লীগের মধ্যে অনেক দেখতাম যে অন্তর্কোণ দল এখানে আওয়ামী লীগ তখন একটা সরকারি দলে ছিল, তাদের ভিতরে যে মানে তাদের এই ব্যবস্থাকে আমরা আসলে পরিবর্তন চাই কিনা? আমরা তো অবশ্যই পরিবর্তন চাই, এটা হবে। এখন আমাদের ভিতরে রাজনৈতিক সংস্কার হচ্ছে, আমরা এখন নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত করছি এবং সবগুলি জেলাতে আমরা কাউন্সিলের মাধ্যমে এখন নির্বাচন করছি। আমি আবার আপনার কাছে আসবো। জাহিদ হাসান, কয়েকটি খুবই গুরুতর অভিযোগ। বিএনপির ভূমিকা যদি অস্বীকার করেন তাহলে জাতি আপনাদেরকে বেঈমান হিসেবে আখ্যা দিবে। সমন্বয়কদের মধ্যে আওয়ামী লীগ ঢুকে গেছে এবং সমন্বয়করা চাঁদাবাজি করছে, আপনার সহ আলোচক বলছে। জি, ধন্যবাদ। আমরা কখনো বলিনি যে বিএনপি রাজপথে পিছিয়ে ছিল। আমরা প্রত্যেক জায়গাতে বলেছি গত 16 বছর বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের ফেসিবাদের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইকে কোনোভাবে অস্বীকার করে নতুন বাংলাদেশ গড়া যাবে না। এই নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা লালন করি, এই নতুন বাংলাদেশ আমরা চাই। সেই নতুন বাংলাদেশে এই গত 16 বছরের লড়াইকে কোনোভাবে অস্বীকার করা যাবে না। আমরা তো কখনো ইলিয়াস আলীকে ভুলে যেতে পারবো না, কখনো চৌধুরী আলমকেও ভুলতে পারবো না, সাজ্জাদুল হক সুমনকেও ভুলতে পারবো না, যারা 14 নির্বাচনের আগে নিজেদের জীবন বাজি রেখে লড়াই করছিল। ফেসিবাদী সরকার যাদেরকে গুম করে ফেলেছে, সেই পরিবারগুলোর পাশে আমরা দাঁড়িয়েছি। সুতরাং বিএনপির এই যে নানাজনের লড়াই, বিএনপির যে দীর্ঘ লড়াই, এই লড়াইকে তো ভুলে যাওয়া যাবে না। একই সঙ্গে এই জুলাই আগস্টের আন্দোলনে বিএনপির যে আমাদের পাশে থাকা, বিএনপির যে লড়াই, বিএনপির যে মানুষদের শহীদ ওয়াসিমের কথা তো আমরা ভুলে যেতে পারবো না। মুশকিল হলো আমাদের সমালোচক বললেন যে বিএনপির 600 জনের মতো শহীদ আছে। এই কথাটি পুরোপুরি ভুল। আমরা গত কয়েক জায়গায় দেখেছি বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি তালিকা দিয়েছেন, সেখানে 426 জনের তালিকা আছে এবং এর মধ্যে আমরা দেখলাম অনেকজন তারা বিএনপির কোনো রকমের ছাত্রদল, যুবদল বা অন্যান্য যে সকল অঙ্গ সংগঠন আছে সেগুলো অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত নয়। বিষয়টি হচ্ছে, ধরুন একজন ছেলে মারা গেছে যার বয়স 12-14, এরকম অনেক কিশোর আমরা হারিয়েছি জুলাই আগস্টে। সেই 12-14 বছরের কিশোর, তার বাবা হয়তো বিএনপি করেন কিংবা যুবদল করেন কিংবা অন্য কোনো অঙ্গ সংগঠন করেন। বাবার পরিচয় নিয়ে বলা হয়েছে যে এই ছেলে বিএনপি করবে। এটা তো ওই যিনি শহীদ হয়েছেন তিনি বেঁচে থাকলে তার যে রাজনৈতিক বিকাশ হতো, তিনি যে রাজনীতি চয়েস করবার সুযোগটা পেতেন, আমি কি বিএনপি করব নাকি অন্য কোনো দল করব, তার সে রাজনৈতিক বিকাশে বাধা। তার বাবা বিএনপি করছেন বলে বাই ডিফল্ট তাকে বিএনপির লোক বানিয়ে শহীদের সংখ্যা বাড়ানো হচ্ছে। আমি কোনোভাবেই অস্বীকার করছি না জুলাই আগস্টে বিএনপি, ছাত্রদল, যুবদল ছিল না। আমি দেখেছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আমাদের পাশে কিভাবে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে আমি জানি। কিন্তু এই যে শহীদদের নিয়ে খেলা করে, এটা বন্ধ করতে হবে।
দ্বিতীয় যে ব্যাপারটি, সমন্বয়করা চাঁদাবাজি করছে এবং সমন্বয়কদের মধ্যে ছাত্রলীগ ঢুকে গেছে, আওয়ামী লীগ ঢুকে গেছে। প্রথম কথা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একটা সমন্বয়ক ফরমেশনে ছিল, সেই ফরমেশনটা এখন আর নেই। আমরা একটা সাংগঠনিক ফরমেশন এসেছি। আপনারা জানেন আমাদের একটা নির্বাহী কমিটি আছে কেন্দ্রীয় 25 সদস্যের, সারা দেশে আমরা প্রায় 35টি জেলায় কমিটি দিয়েছি। সমন্বয়ক বলতে যেটি ছিল সেটি অলরেডি ডিজলভ হয়ে গেছে। সমন্বয়ক বলতে এখন বাংলাদেশে কিছু নেই। এই কথা আমরা একাধিকবার গণমাধ্যমে প্রেস ব্রিফিং করে বিবৃতি দিয়ে বলেছি। এরপরেও যেটা হয়েছে, সমন্বয়করা করেনি, সমন্বয়কদের নাম দিয়ে করা হয়েছে। একজন গিয়ে বলেছে আমি সমন্বয়ক, আমাকে চাঁদা দেন, সেই দায় নিশ্চয়ই বৈষম্য ছাত্র আন্দোলন না। তারপরেও আপনি খুঁজে দেখবেন এর বিরুদ্ধে যখনই আমরা বাংলাদেশের কোনো একটা প্রান্ত থেকে একই রকমের অভিযোগ পেয়েছি, হয়তো সেখানে নিজেরা সরাসরি ইনভলভ হয়েছি অথবা প্রেস বিজ্ঞপ্তি জানিয়েছি। আপনি একটি ব্যাপার খেয়াল করুন, আমাদের চট্টগ্রামের একজন সমন্বয়কের নামে একই রকম অভিযোগ উঠছিল যে তিনি বহু টাকার মালিক হয়ে গেছেন, 32 কোটি টাকা। একটা সংবাদ মাধ্যম সেই নিউজটি করলো, আমরা দেখলাম ওটা সেপ্টেম্বর মাসে কোনো একটা ফেসবুক পোস্টকে সরাসরি কপি করা হয়েছে। আমি দাবি করছি না আমাদের সমন্বয়ক কোনো রকমের অনৈতিক কাজ করতেই পারেন, এই দাবি আমি জীবনে করছি না, তিনি করতে পারেন, মানুষ তিনি, তার দ্বারা এই ভুল হতে পারে। যদি হয় তাহলে তার সুস্পষ্ট প্রমাণ থাকতে হবে। যদি প্রমাণ থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি বৈষম্য ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমি আজকে দায়িত্ব নিয়ে বাংলাদেশের সকল মানুষের সামনে বলে গেলাম। তার মানে ওই অভিযোগটি সত্য নয় যেটা চট্টগ্রাম রাফির ব্যাপারে বলা হয়েছে। একটু ভাই আমি একটু শেষ করি, কিন্তু যেই ব্যাপারটা ওটা তো একটা ফেক ছিল এবং সেই সংবাদ মাধ্যমটি পরবর্তী দুঃখ প্রকাশ করেছে। বিএনপির বিরুদ্ধে এরকম আমি এখন গুগল অন করলে কয়েক শত অভিযোগ দেখাইতে পারবো, বিএনপি সেই ব্যবস্থা নিবে। আমি তো বুকে সাহস নিয়ে বলছি যে হ্যাঁ, আমি আমার এই সমন্বয়কের বিরুদ্ধে ব্যবস্থা নিব। তৃতীয় কথা যেটা বলা হলো যে নেতৃত্বের প্রতিযোগিতা তো মারামারি দিয়ে প্রতিফলিত হয় না। ব্যাপারটা তো এমন নয় যে একই জেলায় দুইজন মানুষ বিএনপির নেতা হতে চায় কিংবা ছাত্রদল যুবদলের নেতা হতে চায়, তারা কি মারামারি করে নিজেদের নেতৃত্বের প্রতিফলন করবে যে আমি এখানে নেতা হওয়ার যোগ্য, নাকি ভালো কাজের মাধ্যমে করবে? নিশ্চয়ই ভালো কাজের মাধ্যমে করতে হবে। জনগণের প্রতি আমি একটা প্রশ্ন করি আপনাকে, আপনি চট্টগ্রামের বিষয়ে বলছেন বিএনপি নিজেদের মধ্যে মারামারি করাটা শোভন নয় সেটাও বলছেন, কিন্তু আপনাদের মতো দেখলাম যে জানুয়ারি 11 তারিখ 12 তারিখ আপনাদের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে মিরপুরের আমি একটু শেষ করি, কমিটি নিয়ে দুই পক্ষের কোন্দল, হাতাহাতি হয়েছে, 3 জন আহত হয়েছে। চট্টগ্রামে বড় ধরনের একটা দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে, 4 জন আহত হয়েছে এবং যার নাম বলছিলেন সমন্বয়ক তার বিরুদ্ধে অভিযোগ আছে এই মানে এই হাতাহাতির পেছনে। এক্স্যাক্টলি, আমি ওখানে আসছি। মাননীয় সমালোচক যেটা বললেন যে আমাদের মধ্যে ছাত্রলীগ যুবলীগ ঢুকতে চাচ্ছে, এই ব্যাপারটি সত্য, তারা নানাভাবে চেষ্টা করছে। 11 জানুয়ারি যে ঘটনাটি বললেন কেন্দ্রীয় কার্যালয়ে মিরপুরে কমিটিকে কেন্দ্র করে একই রকমের কাহিনী, এবং আমরা সেটা প্রোটেস্ট করতে গিয়ে এই হাতাহাতির মধ্যে পড়ে গেছি। মিরপুরের 7টি থানা যখন কমিটি হবে, যারা একসময় ছাত্রলীগ করতো, যুবলীগ করতো এবং আওয়ামী লীগের নেতাদের দ্বারা সুবিধাভোগী ছিল, তারা চেয়েছে এখন বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে আসতে। আমরা সেটা কোনোভাবে পারমিট করিনি। তাদেরকে কোনো কমিটিতে কোনো একটি ছোট পদেও রাখা হয়নি। এই যে না রাখার ক্ষোভ, সে না রাখার ক্ষোভে তারা এসেছে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে, এসে তারা এই ঝামেলা পাকিয়েছে। সেখানে আমাদের নেতাকর্মীরা এমনিতেই সন্ধ্যার দিকে থাকেন নানা রকমের সাংগঠনিক কার্যক্রমে, সেই সাংগঠনিক কার্যক্রমে থাকা অবস্থায় তাদের মধ্যে এই হাতাহাতিটি হয়েছে। সুতরাং সমালোচক যে অভিযোগটি করছেন যে আমাদের মধ্যে ছাত্রলীগ যুবলীগ ঢুকে গেছে, আমি বলতে চাই ঢোকার চেষ্টা তারা নানা ফর্মে করছে। সেই ঢোকা প্রতিরোধ করতে গিয়ে 11 জানুয়ারি কেন্দ্রীয় কার্যালয়ে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটে গেছে। চিটং নিয়ে যেটা বললেন, চিটংয়ের ব্যাপারটা ঠিক কিছুটা এমনই। চিটংয়ে এই যে আমাদের মাননীয় আলোচক যেটি বললেন যে তাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা নিয়ে এই অন্তর্কোন্দল, এই মারামারিগুলো হয়, চিটংয়ের ব্যবস্থাটা ঠিক তেমন। আমাদের ওখানকারও একটি গ্রুপ, তারা চায় যে পুরাতন গ্যাং কালচার, যে গ্যাং কালচার দিয়ে মানুষের থেকে চাঁদাবাজি করা হয়, মানুষের জীবনের নিরাপত্তা কেড়ে নেওয়া হয়, তারা সেটিকে আবার কন্টিনিউ করবেন আওয়ামী লীগ আমলের মতো। আমাদের মুখ্য সংগঠক সেখানে গিয়েছেন প্রোক্লেমেশনে লিফলেট বিতরণ করতে, তিনি সেই তোপের মুখে পড়েছেন এবং তাদের বিরুদ্ধে আমাদের একটি ইন্টারনাল তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটি কাজ করছে। আচ্ছা, দুর্দান্ত একটা চ্যালেঞ্জ জাহিদ হাসান চ্যালেঞ্জ মতোই দিয়েছেন যে তিনি কোনো ধরনের চাঁদাবাজি করলে তিনি ব্যবস্থা নেবেন, আপনারা কি সেই ব্যবস্থা নেবেন কিনা এরকম একটু প্রশ্ন তুলেছেন। আমরা তো অলরেডি ব্যবস্থা নিছি। জি, আপনি দেখেছেন যে 5ই আগস্টের পরে জি আমাদের কতগুলি লোককে বরখাস্ত করা হয়েছে, কারণ কারো বাড়িতে যদি গিয়ে হামলা করেছে, এরকম রিপোর্ট যখনই আমরা পেয়েছি আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে এই সমস্ত রিপোর্ট যখনই গিয়েছে, কাউকে উনি ছাড় দেয় না, সেটা দলের মানে যেই ফোরামেরই হোক, শীর্ষ পর্যায়ের হোক, কাউকে উনি ছাড় দেয় না। এবং বহু লোককে আমরা প্রায় 5 শতাধিক বেশি হবে
লোককে আমরা বরখাস্ত করেছি দল থেকে। দুর্দান্ত। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের অনেক জায়গায় দেখা যাচ্ছে পকেট কমিটি হচ্ছে, একজন আরেকজনকে অবাঞ্ছিত করছে। আমি কোথাও আপনার নামও হয়তো দেখলাম যে মানে এই বিষয়টা, যে অবাঞ্ছিত করার যে বিষয়টা, এক পক্ষ আরেক পক্ষে অবাঞ্ছিত করছে, এটা কি আসলে সেন্ট্রাল কমান্ড খুব বেশি কার্যকর হতে পারছে না? মানে দীর্ঘদিন যেহেতু আপনারা ক্ষমতার কাছাকাছি নেই, পকেট কমিটি আমাদের নাই। এটা আমি আপনাকে এর আগে একটু বললাম যে এখন নির্বাচনের মাধ্যমে কমিটি হচ্ছে। প্রত্যেকটা ওয়ার্ড, ইউনিয়ন, তারপরে উপজেলা, তারপরে আপনার জেলা কমিটি আমাদেরকে এই ফেব্রুয়ারি মাসের ভিতরে সকল জেলাগুলির আপনার নির্বাচনের মাধ্যমে আপনার কাউন্সিল করে নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত হবে। এখন এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সুতরাং পকেট কমিটি করার আর কোনো সুযোগ নাই, এবং সেখানে আমাদের সাংগঠনিক টিম কাজ করছে। আমাদেরকে আবার তদারকি করার জন্য স্থায়ী কমিটি আছে, এবং ভাইস চেয়ারম্যান পর্যায়ের একজন করে আমাদের এই কমিটিতে দেওয়া হয়েছে যে সেগুলি তদারকি করার জন্য। সুতরাং কোনো পকেট কমিটি নেই। আর কে কাকে কোথায় অবাঞ্ছিত করে, এটা তো এই দেশের একটা কালচার। এটা নিয়ে কোনো মানে আমরা এগুলি গুরুত্বের বিষয় না। গুরুত্বের বিষয় হলো যে আমাদের এখানে যেই কথাটি আমি বলছিলাম যে একটা বড় রাজনৈতিক দলের একটা প্রতিযোগিতা থাকে নেতৃত্বের, এটা কিছু এই জন্য কিছুটা নিজেদের ভিতরে ভুল বোঝাবুঝি হোক, যাই হোক, কিন্তু পরে কিন্তু আপনার নির্বাচনের সময় আবার সবই ঠিক হয়ে যায়। সুতরাং এই যে আমাদের সহ আলোচক যেটি বলেছেন যে ওনারা ব্যবস্থা নিয়েছেন, আওয়ামী লীগ যে ঢুকেছে, এই যে সত্য কথাটি উনি বেশি বলেছেন, সেই জন্য ওনাকে আমি ধন্যবাদ দিই। এবং এটা ওনাদের আরও সচেতন হওয়া দরকার, কারণ ওনারা তো মাত্র এটা 5 মাসের ব্যাপার। এই 5 মাসের ভিতরেই যদি এই ধরনের লোকজন ঢুকে তাদের যে একটা ব্যাপক আন্দোলনের যে সফলতা, সেই সফলতাটাকে যদি নস্যাৎ করতে চায়, সেই জন্য ওনাদেরকে আরও সজাগ থাকতে হবে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যদি আপনার দ্রুততম সময়ের ভিতরে নির্বাচন দিয়ে ওনারা না যেতে পারে, তাহলে এই ছাত্র জনতার বিজয়টাকে নিয়ে আপনার এটা নিয়ে প্রশ্নবিদ্ধ হবে। কারণ 1971 সনে শেখ মুজিবুর রহমান সাহেবের গগনচুম্বী জনপ্রিয়তা ছিল, তার বিপক্ষে কেউ ছিল না, সবই তো তখন শেখ মুজিব। এখন এই যে গগনচুম্বী জনপ্রিয়তা, কিন্তু যখন উনি পাকিস্তান থেকে বাংলাদেশে আসলো, সেই জনপ্রিয়তা উনি ধরে রাখতে পারেনি। কারণ ওনার পরিবার দুর্নীতিতে জড়িয়ে পড়লো, ওনার সন্তানেরা আপনার অপকর্মে জড়িয়ে পড়লো। সেই জন্য কি হলো যে ওনার যে পরিণতি হয়েছিল, লাস্টে যে পরিণতি হয়েছিল, সেটা দেশবাসী সবাই জানে। আজকে এই ছাত্র জনতার বিজয়টাকে যদি তারা মানে দ্রুততম সময়ের ভিতরে এই কাজগুলি করে জনগণের নির্বাচিত ব্যক্তির হাতে ক্ষমতা না দেয়, তাহলে এই ধরনের আপনার এই সমন্বয়কারীদের ভিতরে অনেক ঢুকে যাবে এবং তাদের বদনাম হবে। পরবর্তীতে দেখবেন যে তাদের অবস্থাও ওই আওয়ামী লীগের অবস্থার মতো হবে, কেউ স্মরণ করবে না। আপনি 71-এর কথা বলছেন, আমরা যদি একটু 90-এর কথা তুলে আনি, যে 90-এর পরে 90-তে একটা বিশাল গণঅভ্যুত্থান হয়েছে, এত বড় না হলেও হয়েছে। সেখানে 10 দলীয় যে ছাত্র ঐক্য ছিল, তারা মানে কয়েকটি সুপারিশ রেখেছিল, যেগুলো সব রাজনৈতিক দলগুলোর কার্যকর করার কথা ছিল। 3 দফা মানে 3 দলীয় জোট, যেটা 3 জোটের যেই রূপরেখা সেটা ছিল, সেটা তো কার্যকর হয়নি। মানে সেরকম আশঙ্কা কি করাটা খুব অমূলক? এই গণঅভ্যুত্থানের পরে যারা 90-কে নিয়ে এখন আপনার 2025 আমরা যদি তুলনা করি, তাই যেটা আমার সমালোচক বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার আর অন্তর্বর্তীকালীন সরকার এক না, আসলে কিন্তু বিষয়টা একই। কারণ তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচনকালী অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া। তো এখন 90 আমি ওনার কথার উদাহরণ দিয়ে বলতে চাই যে 90 যে আপনার যে বিষয়টা, আজকে 2024-এর আন্দোলনটা এক আন্দোলন না, কিন্তু তাই বলে আমরা 71-কে আবার অস্বীকার করতে পারি না। 71-কে বেস করেই কিন্তু সবকিছু। 71-এ আমাদের স্বাধীনতা যে আমি যেটা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে 90-এর পরে একটা সুপারিশ ছিল 10 দলীয় ছাত্রকে 3 জোটের রূপরেখা, তো সেটা তো আসলে বাস্তবায়ন হয়নি। মানে এরপরে তো বিএনপি ক্ষমতা এসেছিল, তো সেটা গুরুদায়িত্ব যেটা ডক্টর রেহমান সোবহান বলছেন, সেটি তো আসলে বাস্তবায়ন হতে দেখিনি। সেই জায়গায় দাঁড়িয়ে তারা যে প্রোক্লেমেশনের দাবি করছে, কিংবা অন্যান্য তাদের তো একটা আকাঙ্ক্ষা থাকতে পারে, একটা আশঙ্কাও থাকতে পারে যে পরবর্তীতে সেটি বাস্তবায়িত হবে কিনা। না, তাদের আকাঙ্ক্ষা তো এককভাবে আকাঙ্ক্ষা করে তো এটা তারাও করতে পারবে না। এটা করতে হলে সকল রাজনৈতিক দলের যে সদিচ্ছা থাকতে হবে, তাদের সাথে ঐক্যমতে তারপরে এটাকে করতে হবে। সেটা করলে হয়তো তখন সেটা গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি একটা এই ধরনের করতে চায়, সেটা তো আপনার করা সম্ভব হবে না। আজকে যদি যেই আন্দোলনে লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমেছে, এখন তো ওনারা ডাক দিলে লক্ষ লক্ষ লোক পাবে না। তার মানে প্রোক্লেমেশনে যে তারা দাবি করছে, এটা আপনার কাছে অমূলক মনে হচ্ছে? না, অমূলক না। তাদের দাবিটা সবাই সাথে আলোচনা করে সবাইকে নিয়ে করতে হবে, ঐক্যমতের ভিত্তিতে করতে হবে, নাইলে আর ওনাদের দ্বারা এটা সম্ভব হবে না।
জাহিদ হাসান, আপনার কাছে শুনবো যে প্রোক্লেমেশনের দাবি আপনারা করছিলেন, তো সেটার কত দূর, মানে 15 জানুয়ারি পর্যন্ত আপনারা সময়সীমা বেঁধে দিয়েছিলেন, তারপরে মনে হয় 5 দিন চলেই গেল, কি কত দূর অগ্রগতি কি হলো এবং আসলে এটা দিয়ে কি হবে? জি ধন্যবাদ। আমি প্রোক্লেমেশনের ব্যাপারটাতে যাব। আমি একটু সব আলোচককে বলে যেতে চাই, আপনি যেটা বললেন ওনারা ব্যবস্থা নিচ্ছেন। বাংলাদেশের খুবই শীর্ষস্থানীয় একটি সংবাদ মাধ্যম যুগান্তরে একটা খবর বেরিয়েছিল যে একজন যুবদল নেতা আর একজন যুবদল নেতার উপর অভিযোগ করছেন, আমার জায়গাটির নাম স্পষ্ট মনে নেই, যে ওবায়দুল কাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে সেই যুবদল নেতা সাহায্য করেছেন। আমি আজ অবধি, সেই খবরটি বেরিয়েছে মাসখানেক সময় হয়ে যেতে পারে, আজ অবধি বিএনপির পক্ষ থেকে একটা তদন্ত কমিটি বা এই ব্যাপারে বিএনপি কি মনে করে, যেই যুবদল নেতা এই অভিযোগটি করেছেন তিনি তো তাদের দলের অংশ, সুতরাং তার বক্তব্যটা আসলে সত্য কিনা মিথ্যা হলে তার ব্যাপারে যিনি অভিযোগ করছেন তিনি মিথ্যা অভিযোগ তো করতে পারেন না, তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। যদি সত্য হয়ে থাকে তাহলে যেই যুবদল নেতার ব্যাপারে অভিযোগ তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা প্রশ্ন রেখে গেলাম। আমি একটু চট করে প্রোক্লেমেশনের দিকে চলে যাই। দেখুন, আমরা প্রোক্লেমেশনের ব্যাপারে বারবার বলেছি, প্রোক্লেমেশন হতে হবে একটা ন্যাশনাল ইউনিটির একটা ভিত্তিতে। আমরা এই জন্য কিন্তু 31শে ডিসেম্বর বলেছি শহীদ মিনারে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছি যে সকল রাজনৈতিক দলকে ডাকা হবে, সকল রাজনৈতিক দল তাদের প্রস্তাবনা দিবে, প্রস্তাবনার ভিত্তিতে জুলাইয়ের ঘোষণাপত্র রচিত হবে এবং সকল রাজনৈতিক দলের উপস্থিতিতেই এটি ঘোষিত হতে হবে। আমরা 15 জানুয়ারি অবধি একটি সময় বেঁধে দিয়েছিলাম এবং আমি মনে করি 31শে ডিসেম্বর থেকে 15 জানুয়ারি যথেষ্ট সময় ছিল। অন্তর্বর্তীকালীন সরকার খুবই মন্থর গতিতে চলেছে, তারা চাইলে এই কাজটা আরও দ্রুত গতিতে করতে পারত, কিন্তু তারা খুবই, আমরা দেখলাম, ধীর গতিতে চলছে। এটি নিশ্চয়ই তাদের আমি খুব তাদের দূরদর্শিতার ব্যাপার বলবো না, কিন্তু এরপর আমরা দেখলাম যে 16 জানুয়ারি তারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে ডেকেছে, সকল রাজনৈতিক দলের প্রতিনিধি সেখানে গিয়েছে, বিএনপি থেকেও জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব গিয়েছেন এবং সেখানে কথাবার্তা হয়েছে এবং সবাই একমত হয়েছেন যে জুলাইয়ের ঘোষণাপত্র লাগবে এবং নানাজন ঘোষণাপত্রই নানা রকম কথাবার্তা বলবেন, নানাজন নানা দাবি তুলবেন, তার ভিত্তিতে একটা ঐক্যমতের ভিত্তিতে নিশ্চয়ই জুলাই ঘোষণাপত্র হতে হবে, এজন্য হতে হবে এবং এর অবশ্যই একটা লিগ্যাল বাইন্ডিংস থাকতে হবে। আপনি যেটা বললেন 3 জোটের রূপরেখা ছিল 90-এর গণঅভ্যুত্থানের পরে, বাস্তবায়িত হয়নি, কারণ 3 জোটের রূপরেখার কোনো লিগ্যাল বাইন্ডিংস ছিল না, এটা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়নি। জুলাইয়ের ঘোষণাপত্র দিতে হবে এবং এই জুলাইয়ের ঘোষণাপত্রে আমাদের যে দীর্ঘ লড়াই এই ভূখণ্ডের, আমাদের 47 আছে, মাননীয় আলোচক 71 বললেন, আমি তো 47কেও অন করি, 71 তো অবশ্যই করি। আমাদের এই ভূখণ্ডে যে দীর্ঘ লড়াইকে অন্তর্ভুক্ত করতে হবে এবং আমরা 71-এ রক্ত দিলাম, 90-এ আবার রক্ত দিল, 19 বছরের মাথায়, 90-এর পরে আবার 24-এ এসে কেন 2000 মানুষকে শহীদ হতে হলো? এইরকম রিপিটেশন বারবার হলে মানুষ বারবার রক্ত দিবে না এবং এই মানুষকে বারবার রক্তের দিকে ঠেলে দেওয়াটাও বাজে কাজ। সুতরাং এটাকে সংবিধানে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে, যেমনটি 71-এর ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করা আছে, অন্তর্ভুক্ত করে প্রোগ্রামটি ঘোষণা করতে হবে। আমি আপনাকে শেষ প্রশ্নটা করি, সেটা হলো যে এখানে একটু ছোট করে দিতে হবে যেহেতু আমাদের সময় সীমিত। সেটি হলো যে আপনারা যে স্থানীয় সরকার নির্বাচন, ডাকসু নির্বাচন চাচ্ছেন, সেটিকে আপনাদের দল গোছানোর একটি কৌশল কিনা? কারণ আপনাদের যেহেতু দল বিস্তৃত না, সেটির মাধ্যমে আপনারা দল গোছাতে পারবেন, এটার একটা মানে এটার একটা কৌশল কিনা সেটা আমাকে একটু বলবেন। না, এটি দল গোছানোর কৌশল না, আমাদের দল গোছানোর জন্য আমরা নিশ্চয়ই আরও নানা রকমের কৌশল করতেই পারি, কিন্তু আমরা প্রথমত চাই, আমি একজন ছাত্র প্রতিনিধি হিসেবে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় কলেজে অতি দ্রুত যাতে ছাত্র সংসদ নির্বাচন হয়। কেন চাচ্ছি? দেখুন, বাংলাদেশে আওয়ামী লীগ দীর্ঘদিন কোনো বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন দেয়নি। আমরা দেখেছিলাম 29 বছর পরে 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল এবং সেখান থেকে আমরা কিছু বাংলাদেশের জাতীয় রাজনীতিতে কয়েকটি নতুন মুখ পেয়েছি। আমরা মনে করি বিতর্কিত, হ্যাঁ, অনেক বিতর্কিত আমরা জানি, এবং আমরা বিশ্ববিদ্যালয়ে তখন আমরা বিশ্ববিদ্যালয় একদমই নতুন, ডাকসু হওয়ার কারণে আমরা রাজনৈতিক চর্চার একটু খোলা জায়গা পেয়েছিলাম। সুতরাং বাংলাদেশের আগামী দিনে নতুন নেতৃত্ব প্রয়োজন, তরুণ নেতৃত্বকে আসা প্রয়োজন, সেই নেতৃত্ব তৈরির জায়গা হচ্ছে ছাত্র সংসদ। এজন্য আমরা খুব অতি দ্রুত চাই স্থানীয় সরকার নির্বাচন। হ্যাঁ, স্থানীয় সরকার নির্বাচন চাই। এই জন্যই আমরা দেখছি যে নানা জায়গাতে 5 আগস্টের পরে স্থানীয় সরকার, যেহেতু এর আগে আওয়ামী লীগ সরকার নির্বাচিত ছিল, আওয়ামী লীগ একটা মেকানিজম করা একটা নির্বাচনের মাধ্যমে ছিল এবং এর পরিপ্রেক্ষিতে আমরা কোনো স্থানীয় জনপ্রতিনিধি না থাকার কারণে নানা জায়গায় দেখছি ল এনফোর্সমেন্ট ভেঙে পড়ছে, নানা জায়গায় মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এই জন্য সারা দেশের পরিস্থিতি যাতে স্থিতিশীল থাকে, মানুষের দুর্ভোগ না হয়, এবং আমরা মনে করি খুব দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া উচিত। স্থানীয় সরকার নির্বাচন চাওয়া তাদের কৌশল কিনা এবং এটা প্রয়োজনীয়তা এখন কতটুকু, এটা আপনার কাছে আমার প্রশ্ন। স্থানীয় সরকার নির্বাচনটা এটা তো আমরা কৌশল হিসেবে মনে করি, জনগণ কৌশল হিসেবে মনে করে তাদের, কারণ স্থানীয় সরকার নির্বাচন তো এখন কোনো প্রয়োজন নাই। আপনি নির্বাচন যেটা 3 মাসের ভিতরে বা 5 মাসের ভিতরে করতে পারছেন না, আপনি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তো আপনার মাথা ব্যথা কেন?
আপনি স্থানীয় সরকারের নির্বাচনের কোনো প্রয়োজন নেই এখন। আপনি নির্বাচিত সরকার এসে স্থানীয় সরকারের নির্বাচন যেভাবে করার তারা করবে। সুতরাং এটা আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচন এটা একটা মানে বর্তমানে যারা আছেন তারা চাচ্ছেন যে এই নির্বাচন করে তাদের দল গোছানো। এটা কিংস পার্টির মতো আর কি। আপনার যে কিংস পার্টি 111 হয়েছিল, তারা অনেক কিছু করতে চেয়েছিল, শেষ হয়েছে। সুতরাং এগুলি করে জনগণের মানে ইয়েটা আপনার দৃষ্টি ওদিকে ফিরাতে পারবে না। জনগণ যেই দিকে থাকার সেদিকে জনগণ আছে। কিংস পার্টি কি বিএনপিকেও ওভাবে বলা যায় কিনা? মানে আপনারাও তো ক্ষমতায় থাকাকালীন সময় একটা দল গঠিত। না, আমরা তো কখনো ক্ষমতা থাকার কারণে দল গঠন করি নাই। এটা তো 111-এর সময় কিংস পার্টি হয়েছিল। 111 তো আমরা ক্ষমতায় ছিলাম, যখন গঠিত আমাদের বিএনপিকে ভাঙার জন্য একটা কিংস পার্টি করা হয়েছিল। না, জিয়াউর রহমান সাহেব তো কিংস পার্টি করে নাই। জনগণ উনি হানা ম্যান্ডেট নিয়ে এখানে আসছেন, এখানে উনি কিংস পার্টি করে আসেনি। আচ্ছা, তো মানে এটাকে একটা কৌশল হিসেবেই দেখছেন? এটা কৌশল হিসেবে দেখছি। আচ্ছা, আমি জাহিদ আপনার কাছে শেষ প্রশ্ন করতে চাই, সেটি হলো যে আপনি কি আসলে আদর্শিক জায়গায় মানে বা ভাবাদর্শিক জায়গায় অনেক ধরনের বিভাজন দেখছেন কিনা অভ্যুত্থান পরবর্তী সময়, যেটা আসলে ছাত্রদের মধ্যে যে ঐক্যটা 5 মাস আগে ছিল সেটা এখন আর নেই? জি, আমি এটি খুব গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি ইদানিং সময় যে ভাবাদর্শিক যে মতাদর্শ, ভাবাদর্শিক যে লড়াইকে ভুলে গিয়ে সকল রকমের বাইনারি ভেঙে দিয়ে আমরা একসঙ্গে আন্দোলন করছিলাম, যার মাধ্যমে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সেই জায়গাটাতে একটু ঘাটতি হচ্ছে, আবার সেই পুরাতন ভাবাদর্শিক লড়াই মাথাচাড়া দিয়ে উঠছে। আমি মনে করি প্রত্যেকের ভিন্ন ইডিওলজি, প্রত্যেকের ভিন্ন ফিলোসফি থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কিছু জায়গাতে আমাদের কমিটেড থাকতে হবে, এক থাকতে হবে। যেই জায়গাগুলো ছাত্র সংগঠনগুলোর ক্ষেত্রে ক্যাম্পাসে শান্তিপূর্ণ নিরিবিলি নিরবিচ্ছিন্ন পড়ালেখার পরিবেশ বজায় রাখা, সংঘাতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে কিনা? আপনাদের একজন সহসমন্বয়ক রূপায়া শ্রেষ্ঠা সেদিন ভয়াবহভাবে আমরা রূপায়া শ্রেষ্ঠার ব্যাপারে সেদিন রূপায়া শ্রেষ্ঠা যখন আহত হলেন, তারপরে আমরা সেটা নিয়ে একটি প্রতিবাদ সমাবেশ করেছি, আমরা সেটা নিয়ে বিবৃতি দিয়েছি, বারংবার বলে যাচ্ছি, এবং এটাকে আমরা খুবই গভীর উদ্বেগের সঙ্গে খেয়াল করছি। এবং আমরা নিশ্চিত যে এই বাংলাদেশকে এই যে গণঅভ্যুত্থান হলো ছাত্রদের নেতৃত্বে, সেই ছাত্রদেরকে বিতর্কিত করা একটা প্রয়াস হিসেবে ছাত্রদের মধ্যকার এই ভাবাদর্শিক লড়াইটি হতে পারে। এই ভাবাদর্শিক লড়াই এবং এই যে ছাত্রদেরকে স্টুডেন্টস ফর সোভারেনিটি একটা ছাত্রদের দল, যদিও সেখানে অনেক বয়সের মানুষ দেখেছে, এই যে একটা হামলা করছে, এটা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক কিনা? অবশ্যই উদ্বেগজনক, খুবই 30 সেকেন্ড। অবশ্যই উদ্বেগজনক, এবং এটা কোনোভাবে আমরা এটাকে মেনে নিতে পারছি না, এটা উচিত হয়নি। এবং এটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যে অবস্থা আছে, তারা তো মানে ঢিলেঢালাভাবে কাজ করছেন, তারা কিন্তু কোনো দায়িত্ব নিয়ে কাজ করছেন না। তাদের কাছে আপনি একটা রিপোর্ট দেন যে ওইখানে এরকম একটা বিশৃঙ্খলা হচ্ছে, আপনারা যান, তারা যেতে চান না, বলে যে না আমাদের উপর আবার আমরা এমনি খুব আতঙ্কের মধ্যে আছি। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও স্বাভাবিক করতে হবে, এবং স্বাভাবিক করার দায়িত্বই অন্তর্বর্তীকালীন সরকারের, এবং সেই জন্য আমরা কিন্তু সহযোগিতা করছি। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলছেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে সব রকমের সহযোগিতা করতে। এখন আমরা সহযোগিতা করতে যখন যাই, তখন তারা মনে অন্য কিছু খুঁজে পায়। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।